আমার নাম অনামিকা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা অধ্যায় শেয়ার করতে এসেছি যা হয়তো সমাজের চোখে ঘোর অন্যায়, নিষিদ্ধ। কিন্তু আমি জানি এই গল্পের প্রতিটা অক্ষরে আমার মনের রক্তক্ষরণ আর একাকিত্বের কষ্ট লুকিয়ে আছে। আমার এই গল্পটা হয়তো অনেকেরই চেনা লাগবে, কারণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে এমন অনেক লুকানো কষ্ট থাকে যা আমরা কাউকে বলতে পারি না। যদি আমার এই গল্প আপনাদের ভালো লাগে, যদি মনে হয় আপনাদের জীবনের সাথে কোথাও একটু মিল খুঁজে পাচ্ছেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে সাহস যোগাবে আমার জীবনের বাকি গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার। এখন শুনুন আমার গল্পটা। বিয়ের প্রায় ৮ বছর হয়ে গেছে। ৮ বছর আগে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, তখন আমাদের যৌথ পরিবারটা ছিল ভালোবাসায় ভরপুর। আমার স্বামী আরিফ, তার ছোট ভাই রাহুল আর তার বাবা মা, এই ছিল আমাদের ছোট জগৎ। সময়ের সাথে সাথে বাবা মা দুজনেই চলে গেলেন। এখন বাড়িতে শুধু আমরা তিনজন, আমি, আরিফ আর আমার দেবর রাহুল। আরিফ ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত। আজকাল প্রায় দিনই রাত করে ফেরে, নয়তো ব্যবসার কাজে রাজ্যের বাইরে চলে যায়। যখন বাড়িতে থাকে তখনও হয় ল্যাপটপে ডুবে থাকে, নয়তো ফোনে। আমাদের দুজনের মধ্যেকার দূরত্বটা যেন দিন দিন একটা বড় পাহাড়ের মতো হয়ে উঠছিল। এক ঘরে থেকেও আমরা যেন দুটো আলাদা দ্বীপ। এই দাম্পত্যের শূন্যতাটা বুকের মধ্যে সবসময় একটা চাপা কষ্টের মতো বিঁধে থাকত। অন্যদিকে রাহুল, আমাদের চেয়ে প্রায় বছর ৬-এর ছোট। সে তখন সবে কলেজের শেষ বর্ষে, খুব শান্ত স্বভাবের ছেলে, পড়াশোনায় ভালো। আমার সাথে ওর সম্পর্কটা বরাবরই বন্ধুত্বপূর্ণ। আমাকে সে বন্ধুর মতোও দেখে, আবার বড় ভাবির সম্মানটাও দেয়। যখন আরিফ বাড়িতে থাকত না, তখন রাহুলই ছিল আমার একমাত্র ভরসা। বাজার থেকে শুরু করে ইলেকট্রিক বিল দেওয়া সব কাজই ও হাসি মুখে করে দিত। আমি ওর জন্য ভালো মন্দ রান্না করতাম, আর ও খেয়ে তৃপ্তির হাসিটা দিলে আমার মনটা ভরে যেত। আমার একাকিত্বের কথাগুলো হয়তো ওর চোখ এড়ায়নি। একদিন আমি রাতে ব্যালকানিতে বসে একা একা কাঁদছিলাম। রাহুল তখন ঘর থেকে বেরিয়ে এসে দেখল। ভাবি, কি হয়েছে আপনার? শরীর খারাপ? ওর গলার স্বরে এতটুকু উদ্বেগ ছিল যে আমার চোখের জল আরও বেড়ে গেল। আমি কোনো মতে বললাম, কিছু না রে, এমনি, মনটা ভালো নেই। ও আমার পাশে এসে দাঁড়ালো, একটু ইতস্তত করে বলল, দাদা এখন প্রায়ই বাইরে থাকে, তাই না? জানি আপনার একা লাগে, কিন্তু চিন্তা করবেন না, আমি তো আছি। রাহুলের এই কথাগুলো, এই সরল সহানুভূতি আমার কাছে তখন ভীষণ মূল্যবান মনে হল। আমার মনে হল এতদিনে কেউ একজন আমার কষ্টটা বুঝল। সেদিন রাতে ও অনেকক্ষণ আমার পাশে দাঁড়িয়ে গল্প করল, সিনেমা, বই, কলেজের বন্ধুদের কথা, এমন সব সাধারণ কথা। কিন্তু সেই সাধারণ আলাপে আমার শূন্য হৃদয়ে যেন এক টুকরো স্নিগ্ধ বাতাস বইয়ে গেল। এভাবে দিনের পর দিন আরিফের অনুপস্থিতিতে রাহুল যেন আমার নীরব সঙ্গী হয়ে উঠল। একটা সময় পর আমি খেয়াল করলাম রাহুলের উপস্থিতি আমার মধ্যে এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছে। যখন সে আমার দিকে তাকিয়ে হাসত, তখন আমার বুকের ভিতরটা কেমন যেন একটা তোলপাড় অনুভব করত। আমার শাড়ির ভাঁজে বা এলোমেলো চুলে ওর সতর্ক দৃষ্টি পড়লে আমার গালে হালকা লাজ্জুক লালচে আভা ফুটে উঠত। একদিন রাতের ঘটনা, বৃষ্টি পড়ছিল খুব। রাহুল তার ঘরে বসে পড়ছিল, আমি তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। হঠাৎ কারেন্টের মেইন সুইচটা পড়ে গিয়ে সব অন্ধকার হয়ে গেল। ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। রাহুল, আমি জোরে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে ও দৌড়ে রান্নাঘরে এলো। টর্চের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করলাম ও আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। ভয় পেয়েছেন ভাবি? আমি আছি তো, দেখছি কি হয়েছে, ও বলল। ও যখন মেন সুইচের দিকে যাচ্ছিল, আমি আচমকা ওর জামার হাতাটা খপ করে ধরে ফেললাম। ভয়ে আমার হাত কাঁপছিল। না, তুমি যেও না, আমি ফিসফিস করে বললাম, আমার কেমন যেন ভয় করছে। রাহুল থামল। টর্চের আবছা আলোয় দেখলাম ওর চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যেকার দূরত্বটা তখন খুব কম। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার হাত তখন ওর হাত ধরে আছে। ও আস্তে করে আমার হাতে হাত রাখল, যেন আমাকে সাহস দিচ্ছে। সেই মুহূর্তটা, সেদিনের সেই বিদ্যুৎহীন অন্ধকার রান্নাঘরে ওর হাতের নরম স্পর্শে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। এটা কেবল ভয় ছিল না, আমার
আমার একাকিত্ব আর চাপা আকাঙ্ক্ষা যেন একটা ভুল ইশারা পেয়েছিল। রাহুল হয়তো আমাকে শুধু সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আমার মন সেটাকে অন্যভাবে গ্রহণ করল। আমি ভাবলাম, ও কি আমার জন্য অন্য কিছু অনুভব করছে? আমাদের সম্পর্কটা যে শুধু দেবর ভাবির নয়, তার থেকেও বেশি কিছু। কারেন্ট আসার পর ও যখন চলে যাচ্ছিল, আমার মনে হলো আমার শরীরটা যেন এক অবর্ণনীয় উত্তেজনায় কাঁপছে। আমার মনের গভীরে একটা নিষিদ্ধ আকাঙ্ক্ষার বীজ বুনেছিল, যা সমাজের চোখে মহাপাপ। এর পরের কয়েকটা দিন আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য উত্তেজনা বিরাজ করতে লাগল। আমরা দুজনেই যেন সাবধানে ছিলাম, পাছে কেউ অন্যজনের মনের কথা বুঝতে না পারে। কিন্তু চোখের ভাষা তো সব সময় মিথ্যে বলে না। আরিফ এই সপ্তাহেও শহরের বাইরে, বাড়িতে আমি আর রাহুল। একদিন বিকেলে আমি বারান্দায় বসে ম্যাগাজিন পড়ছিলাম। রাহুল এসে আমার পাশে বসল, হাতে এক কাপ চা ধরিয়ে দিল। ভাবি, আপনার মুখটা আজকাল বড্ড শুকনো লাগে। রাহুল সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, দাদা না থাকলে আপনি একদম চুপ করে যান। আমি চায়ে চুমুক দিলাম, ওর দিকে তাকালাম না। এমনি আমি বললাম। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে করে বলল, আপনি যদি আমার ওপর ভরসা করেন তাহলে একটা কথা বলি। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন এক ধরনের গভীরতা, যা আমি আগে দেখিনি। আপনার আর দাদার মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা আমার চোখে পড়ে। হয়তো এই একাকিত্বই আপনাকে এত কষ্ট দিচ্ছে। এই কথাগুলো আমার বুকে গিয়ে সরাসরি আঘাত করল। হ্যাঁ, ও ঠিক বলছে। আমি মাথা নাড়লাম। হঠাৎ করেই আমার হাতটা ধরে ফেলল। আমাকে আপনার বন্ধু ভাবুন, আপনার কষ্টগুলো আমার সাথে ভাগ করে নিন। আমি চাই আপনি সব সময় হাসি খুশি থাকুন। ওর স্পর্শে আমার শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। আমার সমস্ত ভাবনা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরে জমে থাকা সব কষ্ট, সব একাকিত্ব ভেঙে বেরিয়ে এলো। আমি ওর কাঁধে মাথা রাখলাম আর নিঃশব্দে কাঁদতে লাগলাম। ও আমাকে আলতো করে জড়িয়ে ধরল। এটা কি কেবলই সহানুভূতি, নাকি এর আড়ালে লুকিয়েছিল আরও কিছু? সেই মুহূর্তে আমার আর সেটা ভাবার অবকাশ ছিল না। আমার মনে হয়েছিল এই আলিঙ্গনটা আমার বহুদিনের আকাঙ্ক্ষিত আশ্রয়। ওর শরীরের উত্তাপ আমার মনকে আরও বেশি উদ্ভ্রান্ত করে তুলল। আমি নিজের অজান্তেই ওর বুকে মাথা রেখে আরও জোরে ওকে আঁকড়ে ধরলাম। অল্প কিছুক্ষণ পর রাহুল নিজেকে ছাড়িয়ে নিল। ওর চোখ ছলছল করছিল, হয়তো আমার কষ্ট দেখে, অথবা হয়তো অন্য কোনো কারণে। ভাবি, প্লিজ নিজেকে সামলান, ও বলল, কিন্তু ওর গলার স্বরটাও কাঁপছিল। আমি মাথা তুলে তাকালাম। আমার ভেতরের নিষিদ্ধ ইচ্ছাটা যেন আর কোনো বাধা মানছিল না। সেই মুহূর্তে আমি যেন ভুল করে ওর চোখ থেকে একটা নীরব ইঙ্গিত বুঝে নিলাম, যে ইঙ্গিতটা হয়তো ছিল না। অনামিকা, তুমি কি আমার প্রতি কিছু অনুভব করো? আমি প্রায় ফিসফিস করে বললাম। রাহুল, আমি আপনাকে সবসময় ভালোবাসি ভাবি। আপনি আমার বড় ভাবি, আমি আপনার যত্ন নিতে চাই। ওর এই সরল স্বীকারোক্তি আমার কাছে অন্য অর্থ নিয়ে এলো। আমার মনে হলো সে আমাকে অন্যভাবে ভালোবাসে, কিন্তু সামাজিক বাঁধনের কারণে বলতে পারছে না। এই ভুল বোঝাবুঝির মুহূর্তটাই আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। আমি ওর হাত ধরলাম। আজ শুধু একটি রাত রাহুল, আমি চোখ বন্ধ করে বললাম, আজ শুধু আমাদের দুজনের রাত। ও কোনো উত্তর দিল না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখল। ওর চোখে আমি সেই নিষিদ্ধ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেলাম, যা আমার চোখেও ছিল। এই নীরব সম্মতি ছিল আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। রাহুল আমাকে আলতো করে ঘরের দিকে নিয়ে চলল। আমার বুক ধুকধুক করছিল। আমি জানি আমি এক ভুল পথে পা বাড়াচ্ছি, যার কোনো সামাজিক মর্যাদা নেই। কিন্তু আমার মনের একাকিত্ব এবং ওর সহানুভূতির ভুল ইঙ্গিত আমাকে সেই রাতে এক নিষিদ্ধ আবেগের সাগরে টেনে নিয়ে গেল। ঘরের দরজা বন্ধ হল। মৃদু আলোতে আমাদের দুজনের ছায়া দেওয়ালে কাঁপছিল। সেই মুহূর্তে কোনো কথা বলার প্রয়োজন ছিল না। আমাদের চোখই আমাদের মনের কথা বলছিল। আমি ওর কাছে গেলাম। আমার শরীরে তখন এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। ওর শার্টের কলাটা ধরে কাছে টেনে নিলাম। আমার ঠোঁট ওর কপালে আলতো করে ছুঁয়ে গেল। এক উষ্ণ শিহরণ আমাদের দুজনের শরীরেই ছড়িয়ে পড়ল। রাহুল আমার মাথাটা 2 হাত দিয়ে ধরল। ওর গভীর দৃষ্টি আমার চোখে স্থির।
সেই দৃষ্টিতে ছিল দ্বিধা, ভয় আর এক তীব্র আকাঙ্ক্ষা। সে আমাকে নিজের সাথে জড়িয়ে ধরল, খুব শক্ত করে। সেই মুহূর্তে মনে হলো এই আলিঙ্গনটুকুই আমার এতদিনের আকাঙ্ক্ষিত জবাব। আমি ওর বুকের ওপর মাথা রাখলাম। ওর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি আলতো করে ওর পিঠে হাত বোলাতে লাগলাম। ও তখন আমার মুখের দিকে তাকালো। ওর চোখ দুটো তখন জলজল করছে। ওর আঙুলগুলো আমার নরম গালে আলতো করে স্পর্শ করল। সেই স্পর্শে আমার শরীরে এক তীব্র আনন্দ ছড়িয়ে পড়ল। আমার মনে হলো এই প্রথম আমি সত্যিকারের মনোযোগ পাচ্ছি, যাকে মন থেকে আমি পেতে চেয়েছিলাম। রাহুল ধীরে ধীরে আমার কোমরটা 2 হাতে আঁকড়ে ধরে তার শরীরের সাথে চেপে ধরল। আমাদের শরীরের উষ্ণতা তখন একাকার। সে আমার গলার কাছে তার মুখ নিয়ে এলো। সেই গভীর স্পর্শে আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমার বুকটা তখন অসম্ভব দ্রুত ওঠানামা করছে। ও তখন আমার এক পাশে হাত দিয়ে আলতো করে চাপ দিল। আমার ভিতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। আমি 2 হাত দিয়ে ওর মাথা চেপে ধরলাম। রাহুল আমার গলা দিয়ে অস্ফুট একটা শব্দ বেরোল। ও সেই